সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ফার্মিং বস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম মিলন। ফার্মিং বস একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। এখানে বিভিন্ন কাল্টিভেশন পদ্ধতি নিয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। তো আমরা প্রথমেই যে পদ্ধতিটা নিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে হাইড্রোপনিক সয়েললেস কাল্টিভেশন। আজকে এটার দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা এর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা যে হাউজে তৈরি করা হয় সেই হাউস নিয়ে। তো এটা মূলত গ্রিন হাউস বা পলি হাউসে চাষ করা হয়। আজকে আলোচনা করব গ্রিন হাউসের উপকারিতা, গ্রিন হাউসের অপকারিতা, এমনকি পলি হাউসের উপকারিতা এবং পলি হাউসের অপকারিতা। বাংলাদেশের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টের সাথে তাল মিলিয়ে গ্রিন হাউস কতটুকু মেনটেন করা যায় বা পলি হাউস কতটুকু মেনটেন করা যায়, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে এই গ্রিন হাউস নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে জেনে নিই গ্রিন হাউস কেন করা হয়। গ্রিন হাউস এই কারণেই করা হয়, রাউন্ড দি ইয়ার কোনো একটা ফসল যদি আপনি করতে চান, উদাহরণস্বরূপ টমেটো বা ক্যাপসিকাম বা এই জাতীয় যে কোনো একটা ফসল যদি রাউন্ড দি ইয়ার করতে চান তাহলে গ্রিন হাউসের প্রয়োজন হয়। কারণ টমেটো শীতকালীন ফসল, আপনি যদি এটা গরমের সময় করতে চান তাহলে এটার যে টেম্পারেচার দরকার, এটার জন্য যে হিউমিডিটি দরকার সেই হিউমিডিটিটা মেনটেন করতে হয়, যেটা খোলা আকাশের নিচে করা পসিবল হয় না। বিধায় আমরা গ্রিন হাউস মেনটেন করে থাকি। গ্রিন হাউসের মাধ্যমে মূলত দুইটা জিনিস মেনটেন করা হয়, একটা হচ্ছে টেম্পারেচার এবং আরেকটা হচ্ছে হিউমিডিটি। গ্রিন হাউসের যে মেকানিজম সেটা যদি 100% মেনটেন করা যায়, আই মিন গ্রিন হাউসের যে টেম্পারেচার বা যে হিউমিডিটি ক্রপ অনুযায়ী করা দরকার সেটা যদি করা যায় তাহলে আপনি সারা বছর একই জাতীয় ফসল পাবেন। ফর এক্সাম্পল, আপনি শীতের দিনে একটা গাছ থেকে যত কেজি টমেটো আপনি হারভেস্টিং করতে পারেন, গরমের দিনও আপনি ততটুকু টমেটো হারভেস্টিং করতে পারবেন। টমেটোর কালার, টমেটোর স্বাদ, টমেটোর শেপ সব একই থাকবে। তো এই ক্ষেত্রে শীতের দিনে টমেটোর যে টেম্পারেচার বা হিউমিডিটি টমেটো গ্রহণ করে, ঠিক একইভাবে গরমের দিনেও টমেটোর রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই হিউমিডিটি এবং সেই টেম্পারেচারটা মেনটেন করতে হবে। আর এইগুলো যদি শতভাগ করা যায় তাহলেই আপনি রাউন্ড ইয়ার যে কোনো ফসল অত্যন্ত সফলতার সহিত চাষ করতে পারবেন। এটা হচ্ছে গ্রিন হাউসের উপকারিতা। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী গ্রিন হাউসটা মেনটেন করা একটু টাফ বইকি, কারণ হচ্ছে এটার ইলেকট্রিসিটি। কারণ গ্রিন হাউসের এই টেকনোলজির যে ইনস্ট্রুমেন্টগুলো, যে মেশিনপত্রগুলো যে ইউজ করা হয় সব কিছু ইলেকট্রিসিটিতে চলে। আর যদিও এটা একটা কৃষিকাজ, এখানে বিদ্যুৎটা যে কৃষি বিদ্যুৎ হিসাবে বা সেচ বিদ্যুৎ হিসাবে পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি পিডিবি থেকে লাইন নেন বা আপনি পল্লী বিদ্যুৎ থেকে লাইন নেন, যেখান থেকেই নেন না কেন আপনাকে শিল্প বিদ্যুৎ হিসেবেই ওরা এখানে সংযোগটা দেয়। ওদের বোঝানো যায় না যেটা একটা কৃষিকাজ। কৃষি বিদ্যুৎ হিসেবে অ্যাপ্লাই করলে বিদ্যুতের সংযোগ পাওয়া যায় না, বছরের পর বছর ধরতে হয়। পরবর্তীতে আমি নিজেও এটাকে শিল্প বিদ্যুৎ হিসেবেই এখানে বিদ্যুৎটা নিয়েছি, যার রেট অনেক বেশি হওয়ার কারণে দেখা যায় যে গ্রিন হাউস হিসাবে হাউসটাকে অ্যাক্ট করানোর পর, এটার মেকানিজমগুলো চালানোর পর, মেশিনপত্রগুলো বিদ্যুতের মাধ্যমে চালানোর পর যে পরিমাণ বিদ্যুৎ বিল আসে সেই অনুযায়ী যদি ক্যালকুলেশন করা যায় তাহলে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে খুব বেশি প্রফিটেবল হওয়া যায় না। আই মিন যে পরিমাণ প্রফিট আপনি এক্সপেক্ট করবেন, দেখা যাবে তার সিংহভাগ টাকা বিদ্যুৎ বিল দিতেই চলে গেছে। এতটুকু 2000 স্কোয়ার ফিটের একটা হাউস পরিচালনা করতেই আপনার প্রতি মাসে প্রায় 25-30 হাজার টাকা বিদ্যুৎ বিল চলে আসে। তো যার ফলে দেখা যায় যে সিজন শেষে আপনার যে প্রফিটটা হয়েছে তার সিংহভাগ টাকা আপনার বিদ্যুতের পিছনে চলে গিয়েছে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের ওভার হিউমিডিটি এবং টেম্পারেচারের ভিতরে একটা গভীর সম্পর্ক আছে। যখনই হিউমিডিটি 100% হয়ে যায়, টেম্পারেচারটা ইনস্ট্যান্ট হয়ে যায়। আমি যদি একটু এই বিষয়টা নিয়ে কিছু ব্যাখ্যা করে বলতে চাই তাহলে এইভাবে বলতে হবে, শীতের দিনে বাংলাদেশের হিউমিডিটি থাকে 40 থেকে 45, কিন্তু গরমের দিনে এই হিউমিডিটিটা বেড়ে 80 থেকে 85-তে উঠে যায়। তো শীতের দিনে টেম্পারেচারটা যদি নিচে নামে, গ্রিন হাউসের ভিতরে টেম্পারেচার বাড়ানোর খুব সোজা, কিছু হিটিং বাল্ব যদি আপনি সেট করে দেন টেম্পারেচারটা অটোমেটিক্যালি হাই হয়ে যাবে। কিন্তু গরমের দিনে যখন টেম্পারেচারটা হাই হয়ে যায় তখন এই হাই টেম্পারেচারটাকে নামানোর জন্য যে মেকানিজমটা ইউজ আমরা করে থাকি সেটাকে বলে কুলিং প্যাড। শীত প্রধান দেশগুলো যেমন আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়া, এইসব দেশে বেশি গ্রিন হাউস দেখা যায়, কারণ এইসব দেশ শীত প্রধান দেশ, এটা এমনিতেই অনেক কম টেম্পারেচার থাকে, ওরা গ্রিন হাউস করে টেম্পারেচারটাকে বাড়ানোর জন্য। কিন্তু আমাদের
এমনিতেই টেম্পারেচার হাই, গ্রিন হাউস করলে টেম্পারেচারটা আরও বেড়ে যায়। এই অতিরিক্ত টেম্পারেচারটাকে যখন আমরা নিচে নামাতে যাই তখন হিউমিডিটিটা একটা বাদ সেতে বোঝে। ফর এক্সাম্পল, গরমের দিনে যখন টেম্পারেচার গ্রিন হাউসের টেম্পারেচার আপনার 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, এখন গাছের রিকোয়ারমেন্ট ধরেন 30 ডিগ্রি বা 25 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি থেকে এটাকে 25-30 ডিগ্রিতে আপনি যখন নামাতে যান তখন যে জটিলতাটা হয়, কুলিং প্যাড স্টার্ট করার 5 মিনিটের মধ্যে হিউমিডিটি বেড়ে 100% হয়ে যায়। আর যখনই 5 মিনিটের মধ্যে 100% হিউমিডিটি হয়ে গেল, আর 5 মিনিটে হয়তো আপনার টেম্পারেচার 45 ডিগ্রি থেকে নেমে 40 ডিগ্রি বা 38 ডিগ্রিতে নেমে আসলো, এই 38 ডিগ্রিতে ইনস্ট্যান্ট হয়ে যাবে। আপনি যদি সারাদিনও কুলিং প্যাড চালান, আপনি এই টেম্পারেচারটাকে আর 38 ডিগ্রি থেকে নামাতে পারবেন না, শুধু আপনার বিদ্যুৎ বিল বাড়তে থাকবে। এর কারণ হচ্ছে, যখন কুলিং প্যাডের ভিতর দিয়ে পানি ঝরতে থাকে আর এই ঝরা পানির ভিতর দিয়ে যখন বাতাসটা প্রভাবিত হয়, তখন খুব কম সময়ের মধ্যে 85% হিউমিডিটিটা 100%-এ উঠে যায়। তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রিন হাউস পরিচালনা করার অত্যন্ত একটা নেগেটিভ সাইড। এটাকে আপনি যদি 5 মিনিটের মধ্যেই যদি রুম ঠান্ডা করতে চান, তাহলে এর একটা উপায় আছে, সেটা হচ্ছে কুলিং প্যাডে আমরা যে পানির ট্যাঙ্কিটা ইউজ করি এর সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন যদি একটা চিলার ইউজ করা যায়, সেটা অবশ্যই 8-10 হর্স পাওয়ারের হতে হবে। এখন 8-10 হর্স পাওয়ারের একটা চিলার যদি আপনি 5 মিনিট চালান, আপনার হিউজ বিদ্যুৎ বিল আসবে। আর এটা 5 মিনিটই শেষ না, দিনের ভিতরে অন্তত এইভাবে আপনাকে 5-7 বার চালাতে হবে, এতে করে আপনার হিউজ বিদ্যুৎ বিল আসে। অপরদিকে হিউমিডিটি ফায়ার সেট করে হিউমিডিটি ফায়ারের মাধ্যমে আপনি যদি হিউমিডিটিটা হাউস থেকে বের করেও দিতে চান, সেই ক্ষেত্রেও আপনার অনেক এক্সপেন্সিভ ব্যাপার স্যাপার, সেই ক্ষেত্রে আপনার অনেক ইলেকট্রিসিটি খরচ হয়ে যায়। কাজেই আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রিন হাউসের কথা চিন্তা না করাটাই ভালো। তো পলি হাউস এর মাধ্যমে যদি আমরা প্রোডাকশন দিতে চাই, তাহলে প্রোডাকশন হয়তো 19-20 হবে, কিন্তু আপনার বিদ্যুৎ বিলের যে অতিরিক্ত যে টাকাটা সেটা টানতে হবে। এখন আমি আপনাদের সাথে পলি হাউস নিয়ে আলোচনা করি, পলি হাউসের কীভাবে এটাকে অ্যাক্ট করতে হয়, এটার মেকানিজম কী কী, পলি হাউসের মাধ্যমে কীভাবে টেম্পারেচার কন্ট্রোল করা যায়, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, এটা আমার হাউজের ফ্রন্ট ভিউ। এটাকে সর্বপ্রথম আমি গ্রিন হাউসের কথা চিন্তা করি এটা বানিয়েছিলাম, এবং গ্রিন হাউস হিসাবে আমি এটাকে 2 বছর পরিচালনা করে দেখেছি। এখানে হিউজ বিদ্যুৎ বিল আসে। ফসল যা বিক্রি করে সেখান থেকে এক্সপেকটেশন অনুযায়ী লাভ অ্যাকচুয়ালি হয় না। আমার এক্সপেকটেশন এক সিজনে আমি 3 লাখ টাকা 3.5 লাখ টাকার ফসল বিক্রি করব, আমি হয়তো 70,000-80,000 টাকা খরচ করব, বাকিটুকু প্রফিট থাকে। দেখা যায় যে সেই প্রফিটের অর্ধেকের বেশি অংশ বিদ্যুৎ বিল হিসাবে দিতে হয়, যার ফলে এটাকে আমি এখন আর গ্রিন হাউস হিসাবে পরিচালনা করছি না, আমি এটাকে এখন পলি হাউস হিসাবে পরিচালনা করছি। তো পলি হাউস হিসাবে আমি কিভাবে টেম্পারেচার কন্ট্রোল করি, পলি হাউস হিসাবে এটাকে কিভাবে আমি অ্যাক্ট করাচ্ছি, সেই বিষয়গুলো না এখন আমি আলোচনা করি। তো যেহেতু এটাকে গ্রিন হাউস হিসাবে বানিয়েছিলাম, এটা একটা এয়ার টাইট হাউস। দেখেন এটার উপরে ছাইটা পুরোটাই এয়ার টাইট। ছাইটা আপনার একটা ভেন্টিলেশন দিচ্ছেন ওপেন, সেটা পরবর্তীতে আমি এটাকে এর সাথে সংযোগ করেছি। তো যখন আপনারা পলি হাউস বানাবেন, উপরেরটা এইভাবে এয়ার টাইট না করে ল্যাপিং সিস্টেম করুন। আপনি যদি 1 ফিট ল্যাপিং সিস্টেম করেন, তাহলে গরম যে বাতাসটা এটা উপর দিয়ে বের হয়ে যাবে, যার ফলে আপনার গরমের যে অতিরিক্ত গরমের যে ভোগান্তিটা সেটা পোহাতে হবে না। তো আমি যেহেতু গ্রিন হাউস হিসাবে বানিয়েছিলাম, যার ফলে আমার এটার ল্যাপিংটা, পরবর্তীতে আমি যে হাউসগুলো বানাবো তখন ল্যাপিং সিস্টেমটা কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তার আলোচনা করব। এটা নিয়ে এখন আমি আলোচনা করতে চাচ্ছি যে কিভাবে এটার মাধ্যমে আমি টেম্পারেচার কন্ট্রোল করি। তো প্রথমে আমি আপনাদের দেখাবো হচ্ছে সাইড ভেন্টিলেশন। এটার দেখেন, এটার সাইডের একটা ভেন্টিলেশন আছে, ভেন্টিলেশনটা ধীরে ধীরে নেমে যাচ্ছে। আর এই ভেন্টিলেশনটা আপ ডাউন করানোর জন্য, ওঠানোর জন্য, নামানোর জন্য আমি একটা মোটর ইউজ করি। এই মোটরটাকে বলে হচ্ছে, দেখেন এখানে একটা মোটর আছে, এটা রোল আপ মোটর বলে, এটা তাইওয়ানের তৈরি। এই রোল আপ মোটরের মাধ্যমেই এটার ভিতরে টেম্পারেচারটা যখন হাই হয়ে যায়, তখন আমি এটাকে নিচে নামিয়ে দিই। এই যে দেখেন টোটাল হাউস এটা ধীরে ধীরে নিচের দিক নেমে যাচ্ছে। আবার যখন এটার টেম্পারেচারটা ডাউনে নেমে যায়, টেম্পারেচার নিচে নামে, আর তখন এটাকে আমি নিচের দিকে নামিয়ে দিই। নামিয়ে দিলে ভিতরে টেম্পারেচার অটোমেটিক্যালি বেড়ে যায়। টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটাকে উপরের দিকে উঠিয়ে দেয়। এটা হচ্ছে টেম্পারেচার মেনটেন করার একটা মাত্র মাধ্যম। আমার টেম্পারেচার মেনটেন করার আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সিলিং নেট। চলুন আমি আপনাদের ভিতরে নিয়ে যাই। হাউজের ভিতরে আমি একটু সুন্দর করে থাই দিয়ে দরজা বানিয়ে নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগবে। এটা যে থাই দিয়েই দরজা বানাতে হবে
এমন কিছু না। তো এই দেখেন সাইডে এক জাতীয় পর্দা আছে। ওই একটা কথাই আছে যে কামারের ভাঙ্গা দাও আর সুতারের ভাঙ্গা নাও। তো আমি এটাকে যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখার কথা ওইভাবে সময়ের অভাবে করতে পারিনি। এখন শীতের সময়, যার ফলে এটাকে আমি এভাবে গুছিয়ে রেখেছি। গরমের সময় এটাকে জাস্ট টেনে টোটাল এখানে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন টোটালটা ঢেকে যাবে। আর এই সিলিং নেটটার মাধ্যমে যখন টোটাল সিলিংটা হয়ে যাবে তখন টেম্পারেচার 50% কমে যায়। আর উপরে যখন আপনি ল্যাপিং সিস্টেম করবেন, এখন তো উপরে ক্লোজ, দেখেন একেবারে ক্লোজ। এটা যখন ওপেন থাকবে উপরে ওপেনটা একবার ওপেন করলে কিন্তু আবার বৃষ্টির পানি পড়বে। ল্যাপিং করে ওপেন করতে হবে যাতে গরম বাতাসটা বের হয়ে যায়, আবার বৃষ্টির পানিটা ঢুকতে না পারে। তখন এই সিলিংটা যেটা করে, এটা এখনই আমার 50% হিট রিডিউস করে দেয়, আর তখন আরও করবে, আরও ভালো হবে গরমটা। এই সিলিংয়ের উপরে এখন গরম কিছুটা থাকেই, কিন্তু তখন আর এই গরমটা থাকবে না। উপরে খোলা বাতাস পেলে বাতাস আপনার গরম যে বাতাসটা সেটা বের হয়ে। আর এবার আমি কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করি। এটার যেভাবে এটা তৈরি করা হয়েছে, উপরে দেখেন কিছু পাইপ আছে। এই পাইপগুলো বাঁকানো পাইপ। এই পাইপগুলো হচ্ছে আমি জিআই পাইপ ইউজ করেছি। এটার লংজারভিটি অনেক ভালো হবে। খুঁটিগুলো আমি কনক্রিট দিয়ে দিয়েছি, দেখেন আমার সবগুলো খুঁটি কনক্রিটের তৈরি। আর এই কনক্রিটের তৈরি হওয়ার দুটো উপকারিতা, একটা হচ্ছে এটা জিআই পাইপের তুলনায় এটার স্ট্রেংথ অনেক বেশি হয়। এটা ঝড় যত মাপের বড় মাপের ঝড়ই আসুক না কেন, 4 বছর ধরে আমার এই হাউসটা আল্লাহর রহমতে কিছু হয়নি। আর খরচ অর্ধেক হয়। জিআই পাইপের যে খরচ হয় সেই জিআই পাইপের তুলনায়, একটা জিআই পাইপের আপনার যদি এই ঘরের হাইট অনেক বেশি উঁচা, অনেক উঁচা ঘর, তো জিআই পাইপ দিতে গেলে আপনার অবশ্যই 3 ইঞ্চি জিআই পাইপ দিতে হবে, যার থিকনেস হতে হবে 2 মিলি। তাহলে জিআই পাইপ ঠিক থাকবে, নইলে কিন্তু জিআই পাইপ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইরকম একটা জিআই পাইপ করতে গেলে আপনার প্রায় 2200 টাকা খরচ হবে। আর এরকম কনক্রিট দিয়ে একটা খুঁটি বানাতে 1000 টাকার মধ্যেই হয়ে যায়, মানে খরচটা অর্ধেকেরও কম হয়। আবার জিআই পাইপের তুলনায় আপনার এটার যে স্ট্রেংথটাও অনেক বেশি। আর সাইডে আমি 2টা নেট ইউজ করি। একটা নেট ইউজ করি আমি পোকামাকড় আটকানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো সাইড থেকে দেখাই, এই যেটা হচ্ছে আপনার মাঝিরা যে মাছ মারে সেই নেটটা আমি ইউজ করি। এতে করে কোনো ধরনের চোখে দেখা পোকা এখানে আক্রমণ করতে পারে না। আর এই নেটের ভিতরে আরও একটা নেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার পিভিসি কাভার করা জিআই নেট। এই নেটের কারণে আপনার বড় যে গরু ছাগল বা হাঁস মুরগি এগুলো ঢুকতে পারে না, আবার শিয়াল ঢুকতে পারে না, এমনকি মানুষ হাত দিয়ে আপনার ফলগুলো ছিঁড়ে নিয়ে যেতে পারবে না। এটার একটা পজিটিভ সাইড। আর ফ্লোরের কথা যদি আপনি চিন্তা করেন, এই যে দেখেন আমার টোটাল ফ্লোরটা হচ্ছে ঢালাই করা। ঢালাই হওয়ার একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে ইঁদুর মাটি উঠাতে পারবে না। এমনকি আপনার ইঁদুর যে কাজটা করে, ঘরের ভিতরে ঢুকে যায় গর্ত করে, ফলগুলো সব ছিঁড়ে ফেলে, ফল খেয়ে রেখে যায়। এটা একটা নেগেটিভ সাইড। আপনি যখন ঢালাই করবেন তখন ইঁদুর আর ভিতরে ঢুকতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি যদি ড্রিপ ওয়াটার কালচার করেন, এখানে কিছু পানি ঝরে যায়। এই যে দেখেন বস্তা থেকে যে ড্রেনেজ সিস্টেম করা আছে আমার এখানে, এটা আবার বস্তাগুলো একটা বেড করে রাখা আছে, এগুলো সব ঢালাই করা। তো কাদা হয়ে যায় যখন পানিটা ঝরে কিছুটা। এই যে রাস্তা এখন শুকনা, মাঝে মাঝে এই যে ড্রেনের লিকেজের কারণে 2-1 ফোঁটা পানি বের হয়ে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে এটা হয়ে যায় আপনার। যদিও আমার এখন এটা সিজন শেষ দিকে একটু জটিলতা হয়, তো এরপরও মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে, তো পিচ্ছিল হয়ে যায়। তো হাইড্রোপনিক এটা একটা স্মার্ট ওয়ার্ক। তো এখানে সবাই জুতা মোজা পরে কাজ করতে চায়। শিক্ষিত জনরা এই পেশায় আসে, তারা ওইভাবে কাদা পাড়াতে চায় না। তো ঢালাই করে নিলে আপনি এই ভোগান্তির হাত থেকে অবশ্যই আপনি রক্ষা পাবেন। তো এখানে আমি মূলত টেম্পারেচারটা এই দুটাভাবেই মেনটেন করি। একটা হচ্ছে আমি ওই যে সিলিং নেটটা এখন 2 পাশে গুছিয়ে রেখেছি। অবশ্যই আপনি যখন প্রফেশনালি বানাবেন এইরকম দেখা যাবে না, এটার একটা অনেক সুন্দর সিস্টেম আছে। আপনি একটা সুতা ধরে টান দিলেই এটা ছড়িয়ে যাবে, আবার যখন আর এক পাশে সুতা ধরে টান দিবেন এটা গুছিয়ে যাবে। আমার ওই মেকানিজম সবই জানা আছে। কিন্তু ওই যে একটু আগেই বললাম কামারের ভাঙ্গা দা, তো আমার ওই অবস্থা হয়েছে, এইভাবে মোটামুটি রেখেছি। তো এই সিজন শেষে ইনশাল্লাহ এটাকে আধুনিক ভাবে এটাকে সেট করে ফেলবো। তো এটা দিয়ে আমি 50% টেম্পারেচার কন্ট্রোল করি। এরপরও যদি ওভার টেম্পারেচার হয়ে যায়, দেখেন এখন আমার সাইড ভেন্টিলেশনটা পুরোটা নামানো, আমার রোল আপ মোটর ওই দেখেন নিচের দিকে নেমে গেছে, বিকাল হয়ে গেছে, যার ফলে এটা নামিয়ে দেওয়া হয়েছে। এটা যখন দুপুরের দিকে টেম্পারেচার যখন হাই হয়ে যায়,
তখন এই টোটাল সাইড ভেন্টিলেশনটা একেবারে ওপেন হয়ে যায়। তখন ওভার যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা আর থাকে না। এতে করে ভিতরের যে হাই টেম্পারেচার হওয়ার কথা সেটা হয় না। হয়তো গ্রিন হাউসে অ্যাকুরেট টেম্পারেচার মেনটেন করা যায়, সে গাছের 25 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া যায়। আমি হয়তো অতটুকু পারি না, এভাবে তাও 28-30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই সাধারণত আমার গ্রিন হাউসের টেম্পারেচার থাকে। এতে করে ফসল যে খুব বেশি খারাপ হয় বিষয়টা সেটা না, আমার এক্সপেকটেশন অনুযায়ী ঠিক আছে। ওভারঅল কথা হচ্ছে যে ইলেকট্রিসিটির যে অতিরিক্ত বিল সেটা আর আপনাকে গুনতে হবে না। আমি এই পদ্ধতিতেই পলি হাউস পদ্ধতিতে এখন আমার রানিং দুইটা ফসল আছে। একটা হচ্ছে আপনার মাস্ক মিলন বা অনেকে এটাকে রক মিলন বলে, আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম। এই দেখেন আমি আপনাদের একটা রক মিলন দেখাচ্ছি, শেপটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। ওজন এখন আরও বাড়বে, এখনই অলরেডি 1.5 কেজি হয়ে গেছে। এটা 2 থেকে 2.5 কেজি হয়। তো এটা মূলত গ্রীষ্মকালীন ফসল, এরপরে শীতের সময় এটা 2 কেজি হবে বলে আমি আশা করতেছি। অলরেডি 1.5 কেজি হয়ে গেছে। এবং আমি আপনাদের আরও একটা ফসল দেখাচ্ছি, সেটা হচ্ছে হানি ডিউ মেলন যেটাকে বলে। এই দেখেন শেপটা কি সুন্দর, কালারটা কি সুন্দর। এটা গ্রিন হাউস ছাড়াই পলি হাউসের মাধ্যমে উৎপাদন করেছি আমি। এই দেখেন এখানে আরেকটা ফল দেখা যাচ্ছে। এই দেখেন শেপ আমি এভাবে দেখাচ্ছি আপনাকে, ওই একটা প্রায় পেকে গেছে। এগুলো সবগুলো ফলের ওজন 1 কেজির উপরে, এগুলো 1.5 কেজি পর্যন্ত হয়। তো শেপ খারাপ হয়নি। তো আমি আপনাদের কাছে আমার যেটা পরামর্শ থাকবে, মিশে গ্রিন হাউস করে, গ্রিন হাউসের মেকানিজমের দামও অনেক বেশি, এত টাকা না বাড়িয়ে কম ইনভেস্টমেন্টের মাধ্যমে পলি হাউসের মাধ্যমে এই চাষবাদ করেন। আপনাদের বিদ্যুৎ বিল যেটা এই পদ্ধতিতে আপনার মাসে সর্বোচ্চ 300 থেকে 400 টাকা এই হাউসের বিদ্যুৎ বিল আসবে। 500 টাকা কোনোভাবেই ক্রস করবে না, কোনো মাসেই আপনার 500 টাকা ক্রস করবে না। সেখানে আপনার গ্রিন হাউস করলে আপনার প্রায় 25 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে। তো ভিতরের মেকানিজম নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।